ছিল শূন্য হলো 20। যে এনসিপিআই বা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার নাম রবিবার বিকেল পর্যন্ত কেউ জানতেন না, তারাই এখন সংসদ সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের 1 নম্বর পার্টি বলে নিজেদের দাবি করছে। আর এসবের মধ্যেই দিল্লির রাজনৈতিক অলিন্দে প্রশ্ন ভাসছে, আগামী দিনে এই দল থেকে কেউ কেন্দ্রে মন্ত্রী হতে পারেন। যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন আলোচনা হয়নি, 1%ও হয়নি। রবিবার সন্ধে পর্যন্ত যে দলের একজন পঞ্চায়েত সদস্য কিংবা কাউন্সিলরও ছিল না, রাতারাতি তাদের এখন 1 নয় 2 নয়, একেবারে 20 জন সাংসদ। সৌজন্যে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআইতে মিশে যাওয়া, যার ফলে সাংসদ সংখ্যার নিরিখে তারাই পশ্চিমবঙ্গে 1 নম্বর পার্টি। আর এর ফলে দিল্লির রাজনৈতিক অলিন্দে প্রশ্ন ভাসছে, আগামী দিনে এই দল থেকেই কেন্দ্রে মন্ত্রী হতে পারেন, কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শর্মিলা সরকার। আমার স্ট্যান্ড পয়েন্ট, তৃণমূল তার ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেনি। দেশের উন্নয়ন চাই, রাজ্যের উন্নয়ন চাই, তার জন্য শুভেন্দুর সঙ্গে একজোট হয়ে কাজ করতে আমার কোথাও কোনো রকম অসুবিধার ব্যাপার নেই। এবং সে যেখানে যেখানে দাদা হিসাবে সহযোগিতা চাইবে, অভিজ্ঞতার বিনিময়ে কিছু জানতে চাইবে, নিশ্চয়ই তার সাথে থাকবো। সূত্রের খবর, এনসিপিআই একজন ক্যাবিনেট মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর দাবি জানিয়েছে। বিজেপি সূত্রে খবর, আপাতত কোনো ক্যাবিনেট মন্ত্রী দেওয়া হচ্ছে না তাদের, 2 জন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেওয়া হতে পারে, তবে অপেক্ষা করতে হবে পরবর্তী মন্ত্রিসভার রদবদল পর্যন্ত। সূত্রের খবর, জুলাইয়ে মন্ত্রিসভার রদবদলে এনসিপিআই সাংসদ হিসেবে মন্ত্রিত্ব পেতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শর্মিলা সরকার। যদিও এরকম কোনো জল্পনাকে গুরুত্ব দিতে রাজি নন তৃণমূলের প্রতীকে জিতে এনসিপিআই এ মিশে যাওয়া সাংসদরা। এ বিষয়ে বিন্দুমাত্র আলোচনা হয়নি, 1%। দলের মধ্যে অনেকে আমাকে হাত জোর করে অনুরোধ করেছেন, এই দলটার নেতৃত্ব আপনি যেমনভাবে তৃণমূল কংগ্রেসকে দিয়েছিলেন, এসে আপনি দিন। একদিকে বিজেপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে পথ চলা, অন্যদিকে শুভেন্দু অধিকারীর প্রশংসা এবং পুরনো দল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষোভও ঝরে পড়ছে সাংসদদের গলায়। যখন একটা জয়েন্ট ফ্যামিলি ভেঙে যায়, তখন নিশ্চয়ই সেই ফ্যামিলির যে হেড থাকে তার দায়িত্ব থাকে সবাইয়ের কী হচ্ছে, কেন ভাঙছে সেটা বিশ্লেষণ করা এবং তাদেরকে ঠিক করে নিয়ে চলা। বাংলার লোককে আমরা বলবো, আমরা বুঝতে আপনাদেরকে ভুল করেছিলাম, আপনারা আমাদের উচিত শিক্ষা দিয়েছেন। নূতন রূপে ভারতবর্ষকে সাজানোর জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রী যে ভূমিকা পালন করেছেন, এটাকে ধন্যবাদ জানাবার ভাষা নেই। যারা এখনো কালীঘাট শিবিরে, তারা আবার খোঁচা দিচ্ছেন। এই 20 জনের কেউ যদি কোনো সিম্বল না পায়, 5,000 থেকে 10,000 ভোট পাবে যে কোনো জায়গায়। বিধানসভায় তৃণমূলের বিদ্রোহী ব্লকের সংখ্যা বাড়ছে কিনা তা নিয়েও নিত্যদিন জল্পনা চলছেই। নাম্বার স্ট্যান্ডস অ্যাট 65 টুডে, 65। আজকে একজন এসেছিলেন, সেই সম্মানীয় বিধায়ক, তিনি মাননীয় স্পিকারকে চিঠি করেছেন, সংখ্যা আজকে 65। ফিরাদ্দা ববিদা এসেছিলেন, ববিদার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে। শিবাশিস মৌলিক, বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দুদিন আগেও যে দলটার নাম বেশিরভাগ মানুষ জানতেন না, আজ সেই দলের নাম সবার মুখে। তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ মিশে গেছেন এনসিপিআই এর সঙ্গে। এই দলের সদর দপ্তর হাওড়ার সাঁকরাইলে, ঘুরে দেখলো এবিপি আনন্দ। ত্রিপুরায় প্রথম কোথায় বৈঠক হয়েছিল এই দলের, দেখুন। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি, এই একটি পার্টির সঙ্গে এখন তৃণমূল কংগ্রেস যুক্ত হয়েছে। ये जो जुट अभी पार्टी ऑफ इंडिया से प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे। এনসিপিআই পুরো নাম ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। দুদিন আগেও যে দলটার নাম হাতে গোনা কজন জানতেন, আজ সেই দলটার নাম জানল গোটা দেশ। সৌজন্যে তৃণমূলে বিদ্রোহ। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা হারিয়ে 28 জনের মধ্যে 20 জন লোকসভার সাংসদই মিশে গেছেন এনসিপিআই এর সঙ্গে। এই হচ্ছে দলের সদর দফতর হাওড়ার সাঁকরাইলে। রাজনৈতিক দলের যে অফিস, তা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। রং করা বড়সড় দোতলা বাড়ি, বাড়ির গেট ও দেওয়ালে বড় বড় করে লেখা এনজিওর নাম।
দোতলায় ঝোলানো এই ফ্লেক্সে নজর পড়লে তবেই জানা যাবে এটাই হলো ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার অফিস। এই দল তৈরি করার সময় দলের সভানেত্রী ছিলেন শিউলি কুণ্ডু এবং উত্তীয় কুণ্ডু তার স্বামী, তিনি ছিলেন সহসভাপতি। 23-এর পঞ্চায়েত ভোটে 2 লাখ গ্রাম পঞ্চায়েত এলাকায় 11টি বুথে প্রার্থী দিয়েছিল এনসিপিআই। 2022 সালে আমাদের পার্টিটা রেজিস্ট্রেশন হয়েছিল, তারপরে আমরা ত্রিপুরা ইলেকশনে পার্টিসিপেট করেছিলাম। রেজিস্ট্রেশন হয়েছিল, এটা রেজিস্টার অফিসটা ছিল হাওড়ায়। আপনারা মানে এনডিএর পক্ষে ছিলেন? হ্যাঁ, আমরা এনডিএর সাথেই ছিলাম। ভালোই লাগছে, সত্যি পার্টিটা বড় নাম হচ্ছে, পার্টিটা বড় জায়গায় যাচ্ছে, ভালো লাগছে। 2023 সালে সাঁকরাইলে 2 লাখ গ্রাম পঞ্চায়েতের 11টি বুথে প্রার্থী দিয়েছিল এনসিপিআই। ওই একই বছরে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে 3টি কেন্দ্রে লড়েছিলেন তাদের প্রার্থীরা, কিন্তু কোনো দিকেই জয় আসেনি। কিন্তু তৃণমূলে বিদ্রোহী সাংসদদের দৌলতে এই পার্টি এখন বিজেপির পর এনডিএর বৃহত্তম শরিক। তৃণমূলের বিক্ষুব্ধরা যে দলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তা হলো এনসিপিআই। সেই এনসিপিআই এর অফিস আমরা এসে পৌঁছেছি সাঁকরাইলের হাটগাছা গ্রাম। এখানে লেখা আছে এনসিপিআই মানেই হলো অধিকারের লড়াই, অধিকার না পেলে ছিনিয়ে নিতে হয়। কিসের অধিকার? আইনি অধিকার, বাসস্থানের অধিকার, স্বাস্থ্যের অধিকার, রোজগার, খাদ্য, বস্ত্র, শিক্ষা। এরা আসলে দল শক্তিশালী হবে এবং আমি চাইবো ভারতবর্ষের আরও বিভিন্ন রাজ্য যেন, যাদের সঙ্গে আগের থেকে আমাদের মেম্বার রয়েছে, যেমন তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, মুম্বাই, এখানে যারা মেম্বাররা রয়েছে সেইখানেও আমরা দলটাকে প্রসার করতে পারবো। ত্রিপুরার ধলাই জেলার আমবাসার এই বাড়ির এই ফ্লোর থেকেই জন্ম হয়েছিল এনসিপিআই দলটির। প্রথম এখানেই শান্তনু দে এবং তরুণ দে তারা কলকাতা থেকে আসে, খবর টবর নিয়ে কৃষ্ণদেববর্মার কাছে গেলে পার্টির কিছু তো সাজেশন পাওয়া যাব। ওই বসেই আমরা সিদ্ধান্ত করলাম এখান থেকেই মিটিং করার জন্য প্রথম চিন্তা করলো। এনসিপিআই সম্পর্কে আমার সেই অর্থে কোনো ধারণা নেই। রাজনৈতিক দলও থাকতে পারেন যে হঠাৎ কেউ বিপদে পড়েছেন, তাদের একটু বসতে দেওয়ার জায়গা, এ করে দেওয়ার জায়গা, দুদিন একটু খাওয়ার যত্ন করা, এরকম সামাজিক মানে উদার মনের লোকজন থাকেন, হয়তো সেরকম হবে। সাঁকরাইলে এনসিপিআই এর অফিসের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রসেনজিৎ সাহা, এবিপি আনন্দ। বিজেপি রাজ্য সভাপতির বাড়িতে প্রাক্তন তৃণমূল সাংসদ শ্রমিক ভট্টাচার্যর বাড়িতে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুখেন্দু শেখর রায়। সাধারণ মানুষ হিসেবেই শ্রমিক ভট্টাচার্যর কাছে এসেছিলাম। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ নিয়ে দাবি করেছেন প্রাক্তন সাংসদ। প্রথমত হচ্ছে কি কথা হলো? না, আমি মূলত এসেছিলাম ওর অসুস্থতার খবর পেয়ে, যে হাসপাতালে ভর্তি হয়েছিল, বাড়ি ফিরেছে, তাই মনে করলাম যে একবার তার সঙ্গে দেখা করে। আমার সঙ্গে আমার দীর্ঘদিনের জানাশোনা। শ্রমিকবাবু যখন বিজেপিরও আগে যে তাদের পূর্ব দল ভারতীয় জনসংঘ, তখন থেকে আমি ওকে চিনি। শ্রমিক ভট্টাচার্য তো রাজ্যসভায় আমি যতদিন ছিলাম আমার কলিগ ছিলেন, এবং বিভিন্ন বিষয়ে আমরা আলাদা দল করলেও বিভিন্ন বিষয়ে আমাদের আলোচনা হতো, ঐক্যমত্য হতো অনেক বিষয়। তো আমাদের কি একজন মানুষ অসুস্থ হয়ে বাড়ি ফিরেছে একটু দেখা করতে যাওয়াটা সৌজন্য নয় কি? হাজারবার। বাঙালি সমাজে এই সৌজন্যের অভাব ঘটে গেছে প্রচণ্ড। অবশ্যই এই সৌজন্যের অভাবটা আমাদেরকে পীড়া দেয়। আমরা তো প্রাচীন আমলের লোক, বুড়ো বট গাছ আর কি। অবশ্যই, কিন্তু মানুষ তো এটাও জানতে চায় যে আপনার মতো একজন মানুষ সে কি রাজনীতি থেকে সরে গেল, না রাজনীতিতে থাকবেন তিনি? না, আমি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো নিইনি। আমি তো জানেন আমি হঠাৎ করে কোনো হঠকারী সিদ্ধান্ত নিই না। শ্রমিককে ভালো লাগে তার কারণ হচ্ছে উনি দেখেছে কারোর প্রতি কোনো শত্রুতা, জিঘাংসা, বিদ্বেষ প্রসূত হয়ে কোনো অসূয়া কখনো প্রকাশ করে না। তার ভাষার মধ্যে যে শালীনতা, তার ভাষার মধ্যে যে রুচিবোধ, আজকে তো গোটা রাজনীতি থেকে সেটা হারিয়ে গেছে। কি ভাষায় একজন কথা বলছে, চোখে মুখে শুধু হিংসা ছাড়া কোনো হিংসাত্মক ছাড়া কোনো ভাষার প্রয়োগই নেই। এটা কি? তো যার জন্য আমার সঙ্গে খুব ভীষণ মনের মিল হয়, ওকে ভীষণ পছন্দ করি। আমি মনে করলাম যে আমি আজকে রাজ্যসভা মেম্বার নেই ঠিকই, কিন্তু ওর সঙ্গে তো বেশ কিছুদিন আমি রাজ্যসভা একসঙ্গে কাটিয়েছি। ভাব বিনিময় বিভিন্ন বিষয় নিয়ে ওর সঙ্গে আমার হয়েছে। এই যে একটা ব্যতিক্রমী রাজনীতিবিদ, একটি দলের জাতীয় দলের এখানে রাজ্য সভাপতি, তার যে সম্মান, তো তার সম্মানকে অক্ষুণ্ণ রেখে আমি একটু সৌজন্য বোধ দেখাতে যদি যাই তাতে অসুবিধে কোথায়? একজন নাগরিক হিসেবে তো আমি এসেছি আজকে আমার তো কোনো পদ নেই, আমার কোনো দল নেই। আগামী দিনে আপনাকে
রাজ্যসভা থেকে সাংসদে যদি দলের প্রতিনিধিত্ব করতে বলা হয় বিজেপির তরফ থেকে, আপনি গ্রহণ করবেন না প্রত্যাখ্যান করবেন? সেই পরিস্থিতি যদি তৈরি হয় কখনো, আমি বিচার করব। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্পিকারকে চিঠি দিলেন কাকলি ঘোষ দস্তিদার। অভব্য আচরণের অভিযোগে স্পিকারকে চিঠি দিয়েছেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভা থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মর্মে স্পিকারকে চিঠি দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার প্রতিক্রিয়া, স্পিকার কোনো পদক্ষেপ নিলে দেখা যাবে। যা করেছে সে যা করেছে সে পরে দেখা যাবে। স্পিকার যদি কোনো পদক্ষেপ নেই তখন দেখব, ঠিক আছে। অন্যদিকে রাজ্যে ক্ষমতায় আসার 1.5 মাসের মধ্যে পুরো ভোটের ঘোষণা করে দিলেন নতুন মুখ্যমন্ত্রী। 7 ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভায় ভোট করানো হবে বলে জানালেন শুভেন্দু অধিকারী। আগামী 6 মাস অর্থাৎ 7 ডিসেম্বরের মধ্যে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ। ক্ষমতায় আসার 1.5 মাসের মধ্যে পুরো ভোটের দামামা বাজিয়ে দিলেন নতুন মুখ্যমন্ত্রী। 7 ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভার ভোট করানোর ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। আগেই পদত্যাগ করেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, বসানো হয়েছে প্রশাসক। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী হবার পর সোমবার প্রথমবার কলকাতা পুরসভায় পা রাখলেন শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভার পাশাপাশি হাওড়া সহ যেখানে যেখানে প্রশাসক রয়েছে প্রত্যেক পুরসভায় দ্রুত ভোট করানো হবে বলে জানিয়েছেন তিনি। যেহেতু একটি অচল অবস্থার সৃষ্টি হওয়ার পরে, মাননীয় বিদায়ী মেয়র পদত্যাগ করার পরে পৌরসভায় আমরা নিয়ম মেনে, আইন মেনে 3 দিনের মধ্যে নির্বাচিত বোর্ড করার আবেদন করেছিলাম। যারা সংখ্যাগরিষ্ঠ দল ছিলেন তারা সে কাজ করতে পারেননি। আগামী 6 মাস অর্থাৎ 7 ডিসেম্বরের মধ্যে রাজ্যের নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশন, তারা রাজ্য সরকারের সুপারিশে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ, আমাদের লক্ষ্য। সোমবার কলকাতা পুরসভার অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীকে কার্যত ঘিরে রাখেন বিদায়ী তৃণমূল কাউন্সিলররা। নতুন মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে কার্যত আপ্লুত হয়ে পড়েন তারা প্রত্যেকেই। হাসি মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিবাদন জানাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ ও বিদায়ী তৃণমূল কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়কে। প্রথম কোনো মুখ্যমন্ত্রী কর্পোরেশনে আসছেন, কর্পোরেশনের ইতিহাসে এটা প্রথম। ভালো লাগছে যে আমাদের গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আমাদেরও মতামত নেওয়া হচ্ছে, বিরোধীদের মতামত নেওয়া হচ্ছে এবং বিরোধীদের কাজে ডাকা হচ্ছে একসঙ্গে। শুভেন্দু অধিকারীর সঙ্গে এক মঞ্চে দেখা গেল সদ্য প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়, বিদ্রোহী বিধায়ক সন্দীপন সাহা, জাভেদ খানদের, যারা প্রত্যেকেই বিদায়ী পুরবোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন। কলকাতা কর্পোরেশনের রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন এবং এটা অন্তত বিগত 15 বছর 20 বছরে এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতা কর্পোরেশন এসেছেন এমনটা হয়নি। সেই কারণেই ইতিবাচক দিক ভেবে আমি উপস্থিত হয়েছে, আমাকে ডাকা হয়েছে, জানানো হয়েছে। একসময় যাদের সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যেত, সেই দেবাশিস কুমার, জয়ী বিশ্বাস, অনন্যা বন্দ্যোপাধ্যায়দেরও দেখা গেল মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে। এখানে আমরা আমন্ত্রণ পেয়েছি কলকাতা কর্পোরেশনের তরফ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আসবেন, তিনি কর্পোরেশন নিয়ে কি বার্তা দেয় সেটা শোনার জন্য আসা। এমএলএরা 14 জনের মধ্যে আমি বেলেঘাটাকে দেখতে পাইনি, বাকি সবাইকে দেখতে পেলাম। প্রাক্তন মেয়রকেও যেমন সম্মান দিয়েছি, আমাদের দলের লোক মীনা দেবী পুরোহিতকেও সম্মান দিয়েছি আমরা। যারা আসবেন মূল শোতে থাকবেন, যারা আসবেন না তারা বিচ্ছিন্ন হয়ে যাবেন, তার জন্য আমাদের কোনো ক্ষতি হবে না। আপনারাই নিজেরাই ডিরেল হয়ে যাবেন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী 21শে জুন রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কলকাতা পুরসভার তরফে আয়োজন করা হচ্ছে বিশেষ কর্মসূচি। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বারুইপুরের মল্লিকপুর স্টেশন, যেখানে জবরদখল উচ্ছেদের ফের চলল বুলডোজার দিয়ে উচ্ছেদ রেল কর্তৃপক্ষের। বুলডোজারের সামনে বসে বিক্ষোভ দেখান মহিলারা। এবিপি আনন্দ।
এগিয়ে থাকে, এগিয়ে রাখে।